আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা মনিটরে একটি স্লাইড দেখতে পাচ্ছ। ওখানে আজকের কোন বিষয়ের কোন কোর্সের কততম কোডের এবং কত নম্বর লেকচার শুরু হবে সেটা দেওয়া আছে। আমরা আজকে পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন কোর্সের বা 2127003 বিষয় কোড বা কোর্স কোড বিশিষ্ট কোর্সের মহাকর্ষ শিরোনামে 1 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে আমাদের লেকচার শুরু করব। আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে প্রায় সবাই পরিচিত। আমরা সেই নবম দশম শ্রেণী বা তারও আগে থেকেই নিউটনের মহাকর্ষ সূত্রের সাথে সম্পর্ক রয়েছে আমাদের। দেখো, 1687 খ্রিস্টাব্দে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর উপর আকর্ষণের জন্য একটি সূত্র অবতারণা করেছিলেন। এই আকর্ষণ বলের সূত্রটিকে তার নাম অনুসারে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয় বা সূত্রটিকে নিউটনের মহাকর্ষ সূত্র নামে অভিহিত করা হয়। এই সূত্রটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর বিষয় হচ্ছে, যদি মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, সেই বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক হবে। বস্তুদ্বয়ের ভরের গুণফলের কি আনুপাতিক হবে? সমানুপাতিক হবে। 2 নম্বর হচ্ছে, বস্তুদ্বয় পরস্পর হতে যে দূরত্বে অবস্থান করবে, বস্তুদ্বয় পরস্পর হতে যে দূরত্বে অবস্থান করবে আকর্ষণ বল সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। 3 নম্বর হচ্ছে, বস্তুদ্বয়ের মধ্যে এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করবে। আমি একটু ব্যাখ্যা করতেছি। দেখো, আমরা চিত্রের মধ্যে দুটি বস্তু দেখতে পাচ্ছি। একটি বস্তু হচ্ছে m1 বলের বস্তু, আর একটি বস্তু হচ্ছে m2 বলের বস্তু। m1 বলের বস্তু এবং m2 বলের বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাহলে আমরা 1 নম্বর শর্ত অনুসারে লিখতে পারি f প্রপোর্শনাল টু m1 m2, অবশ্যই যখন কি দূরত্ব স্থির থাকবে। এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো 2 নং শর্ত অনুসারে আকর্ষণ বল F প্রপোর্শনাল টু 1/d স্কয়ার, 1/d স্কয়ার। শর্ত হচ্ছে m1 এবং m2 কি হবে? ধ্রুব থাকবে। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণকে যদি আমি কম্বাইন করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো F প্রপোর্শনাল টু m1 into m2/d স্কয়ার। দেখো, এই ক্ষেত্রে m1 m2 এবং d স্কয়ার সকলেই কি হবে? পরিবর্তনশীল হবে। সকলেই কি হবে? পরিবর্তনশীল হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি সকলেই পরিবর্তনশীল হয়, সেই ক্ষেত্রে আমরা সমানুপাত থেকে যদি সমানে নিয়ে যাই, সমানুপাত থেকে যদি আমরা কোথায় নিয়ে যাই, তাহলে সমানুপাত থেকে সমানে নিয়ে গেলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, দেখো, F সমান g ইন্টু m1 ইন্টু m2/d স্কয়ার, m1 ইন্টু m2/d স্কয়ার, m1 ইন্টু m2/d স্কয়ার মানে হচ্ছে যে, দেখো এখানে ক্যাপিটাল জি হচ্ছে একটি ধ্রুব রাশি। ক্যাপিটাল জি হচ্ছে একটি কি রাশি? ধ্রুব রাশি। এই ধ্রুব রাশিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুব রাশিকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। দেখো, এই ধ্রুব রাশির মান সব জায়গায় স্থির থাকে বিদায়, এই ধ্রুব রাশির মান সব জায়গায় স্থির থাকে বিদায় এই ধ্রুব রাশিকে বলা হয় সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক বা কি জনীন ধ্রুবক? বিশ্বজনীন ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা? নিউটনের মহাকর্ষ সূত্র বুঝতে পারছো কিনা? স্যার, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, থ্যাংক ইউ। এখন দেখো, আমরা মহাকর্ষীয় ধ্রুবকে যাব, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখো, এই যে আমরা F সমান ক্যাপিটাল জি m1 m2/d স্কয়ার পেয়েছিলাম, সেখানে বলছিলাম যে ক্যাপিটাল জি একটি ধ্রুব রাশি এবং এই ধ্রুব রাশিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। দেখো,
আমরা পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি সমান এফ ডি স্কয়ার। এফ ডি স্কয়ার দেখো একটু তোমরা হিসাব করে লিখো, আমি এখানে সময় সংকলন না হবে সেজন্য আমি ওই যে সমীকরণটাকে ওভাবে লিখি নাই, সরাসরি লিখছি। দেখো ক্যাপিটাল জি সমান আমরা লিখতে পারি এফ ডি স্কয়ার বাই m1 m2। এফ ডি স্কয়ার বাই m1 কি m2। দেখো আমি যদি বস্তুদ্বয়ের ভর একক কল্পনা করি, অর্থাৎ 1 কেজি কল্পনা করি এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার কল্পনা করি, তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ সমান ক্যাপিটাল জি বা জি সমান ক্যাপিটাল এফ লিখতে পারি। তাহলে আমরা এই সমীকরণ থেকে যদি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দিতে যাই তাহলে আমরা বলতে পারি একক ভর বিশিষ্ট দুইটি বস্তুকণা পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্ব অবস্থান করে পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাকে বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হবে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমরা এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা মনে রাখবো, কারণ এই মহাকর্ষীয় ধ্রুবকের মান দিয়ে আমাকে বিভিন্ন ম্যাথ গাণিতিক সমস্যার সমাধান করতে হবে এবং 1 নাম্বার বা খ বিভাগের যে কোনো প্রশ্নে মহাকর্ষীয় ধ্রুবকের মান লিখো নামে 1 নাম্বারের জন্য একটা প্রশ্ন আসতে পারে। আমরা মহাকর্ষীয় ধ্রুবকের এককটা একটু দেখবো। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের প্রথমে মাত্রা সমীকরণ বের করি। দেখো ক্যাপিটাল জি সমান আমরা লিখতে পারি এফ ডি স্কয়ার বাই m1 m2। মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনী দিয়ে লিখতে হয়, সেজন্য এখানে তৃতীয় বন্ধনী দিয়ে লিখছি। দেখো এফ মানে বল, বলের মাত্রা কত বলো তো ইমরান? mlt ইনভার্স 2। থ্যাংক ইউ, mlt ইনভার্স 2। এবং দূরত্বের মাত্রা ফারিহা, দূরত্বের মাত্রা কত বলো? দূরত্বের মাত্রাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং ভরের মাত্রাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি মাত্রাগুলি বসাই এবং হিসাব নিকাশ করি, ক্যালকুলেশন করি, ক্যাপিটাল জি এর মাত্রা সমীকরণ পাবো m ইনভার্স 1 t ইনভার্স 2 l কিউব। এই সমীকরণটা, এই মাত্রা সমীকরণটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ 1 নাম্বারের জন্য এই মাত্রা সমীকরণ লিখো পরীক্ষায় আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ হচ্ছে m ইনভার্স 1 t ইনভার্স 2 l কিউব। এখন আমরা একটু মহাকর্ষীয় ধ্রুবকের একক বের করার চেষ্টা করব। দেখো বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে কি নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে ডি স্কয়ার সমান কি হবে? মিটার স্কয়ার হবে। ভরের একক কেজি, m1 * m2, তার মানে কেজি * কেজি। তাহলে এখানে টোটাল মহাকর্ষীয় ধ্রুবকের একক দাঁড়াবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নিউটন মিটার স্কয়ার কি স্কয়ার পার কেজি স্কয়ার। আশা করি তোমরা মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে জানাও প্লিজ। থ্যাংক ইউ। আমরা এখন পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ স্তর নির্ণয় করার চেষ্টা করব। পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ স্তর নির্ণয় করার কি করব? চেষ্টা করব। দেখো ক নাম্বার, কোন বস্তু পৃথিবী পৃষ্ঠ হতে এই উচ্চতায় অবস্থিত হলে বা উপরে অবস্থিত হলে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করব। দেখো এখানে একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবী কল্পনা করলাম, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং যার ব্যাসার্ধ হচ্ছে আর। পৃথিবী পৃষ্ঠ হতে স্মল এইচ উচ্চতায় ছোট্ট একটি বস্তু বা স্মল এম্বরের একটি বস্তু কল্পনা করলাম। আমরা এইচ উচ্চতায় এম্বরের বস্তুটির জন্য অভিকর্ষ ত্বরণ বের করব। দেখো আমরা লিখতে পারি, তাহলে মনে করি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভূপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান স্মল জি সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটাকে 1 নং সমীকরণ দিলাম। আমরা জানি ক্যাপিটাল জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল এম মানে হচ্ছে পৃথিবীর ভর, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। যদি এই উচ্চতায়, এই যে এখানে এই উচ্চতায় এখানে যদি অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয় এবং এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব যদি ক্যাপিটাল আর প্লাস এইচ হয়, তাহলে জি প্রাইম সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এটাকে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণকে যদি আমি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো জি প্রাইম বাই জি সমান স্মল জি প্রাইম বাই স্মল জি ইকুয়াল ক্যাপিটাল আর স্কয়ার বাই
ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কয়ার। একটু ইকুয়েশন ক্যালকুলেশন করে আমরা এখানে আসছি, আর একটু ক্যালকুলেশন ছিল, অর্থাৎ আমি সংক্ষেপ করার জন্য সেই ক্যালকুলেশনগুলিকে এখান থেকে কি দিছি, বাদ দিয়েছি। দেখো আমরা এটাকে লিখতে পারি আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এই সমীকরণটাকে আমরা লিখতে পারি আর প্লাস এইচ মাইনাস এইচ বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। দেখো প্লাস এইচ এর সাথে আমি মাইনাস এইচ যদি যোগ করি তাহলে প্লাস এইচ মাইনাস এইচ চলে যাবে, বাকি থাকবে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। আমি যদি এটাকে একটু সিস্টেম করে লিখি তাহলে আমরা লিখতে পারি, দেখো একটু সিস্টেম করে লিখলে আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, 1 মাইনাস এইচ বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। দেখো এটাকে যদি আমি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ব্যাখ্যা করি, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ব্যাখ্যা করলে আমরা পাবো 1 মাইনাস 2h বাই আর প্লাস এইচ প্লাস h বাই আর প্লাস এইচ হোল স্কয়ার প্লাস ইটিসি ইটিসি ইটিসি, অনেকগুলি পদ আসবে। যেহেতু 1 মাইনাস 2h বাই আর প্লাস এইচ এর পরবর্তী পদগুলির মান অনেক ছোট, সেজন্য আমি উচ্চঘাত বিশিষ্ট পদগুলি কি করব, বর্জন করব। উচ্চঘাত বিশিষ্ট পদগুলি যদি বর্জন করি সেই ক্ষেত্রে আমরা পাবো g প্রাইম বাই g সমান 1 মাইনাস 2h বাই আর প্লাস এইচ, 2h বাই আর প্লাস এইচ। বুঝতে পারতেছো ইমরান? Yes, sir. বাপ্পি তুমি বুঝতেছো? সাতরিয়া বুঝতে পারতেছো কিনা? তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি g প্রাইম স্মল g প্রাইম ইকুয়াল স্মল g ইনটু 1 মাইনাস 2h বাই আর প্লাস এইচ। দেখো আমরা জানি এক থেকে যদি কোনো একটা কিছু বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল অবশ্যই এক থেকে ছোট হবে। এক থেকে যদি কোনো কিছু বিয়োগ করা হয় বিয়োগফল অবশ্যই এক থেকে ছোট হবে। তার মানে 1 থেকে যদি আমি 2h বাই আর প্লাস এইচ বিয়োগ করি বিয়োগফল অবশ্যই এক থেকে ছোট হবে। তাহলে এই এক থেকে ছোট সংখ্যা দিয়ে যদি আমি g কে গুণ করি তাহলে যে গুণফলটা পাবো সেই মানটা g থেকে কি হবে, ছোট হবে। তাহলে আমরা দেখতেছি যে g প্রাইমটা অবশ্যই g থেকে কি হবে, ছোট হবে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠা যাবে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, কমতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা? Yes, sir. এখন দেখো আমরা পৃথিবী পৃষ্ঠ হতে নিচে গেলে বা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় কিভাবে অভিকর্ষ ত্বরণের মান বের করব সেটা একটু দেখবো। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি 1.6 নম্বর চিত্র। এই চিত্রের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর এবং পৃথিবীর ব্যাসার্ধ হতে এইচ গভীরতায় অর্থাৎ কেন্দ্র হতে ক্যাপিটাল আর মাইনাস এইচ উচ্চতায়, ক্যাপিটাল আর মাইনাস এইচ উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণ বের করব। দেখো আমি ক্যাপিটাল আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটি গোলক এবং ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলকে কল্পনা করলাম, পুরো পৃথিবীটাকে দুইটি গোলকে রূপান্তরিত করে ফেললাম। একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস এইচ আর একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটি ছিল পৃথিবী। এখন যদি এইচ গভীরতায় ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় বা কেন্দ্র থেকে আর মাইনাস এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম হয় এবং এই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর অংশের আয়তন আমরা জানি, নুরুল আমিন পৃথিবীর আয়তনটা বলো তো, অর্থাৎ গোলকের আয়তনটা বলো। গোলকের আয়তন, গোলকের আয়তন সমান কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখানে ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, যদি ব্যাসার্ধ আর মাইনাস এইচ হয় তাহলে আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট অংশের আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ হোল কিউব। তাহলে আমরা জানি যে ঘনত্ব সমান ভর ইনটু আয়তন। ঘনত্ব সমান কি, ভর ইনটু আয়তন। এই আর মাইনাস এইচ ব্যাসার্ধ বিশিষ্ট বা সাদা অংশের আয়তন যদি 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব হয় তাহলে ওই অংশের ভর হবে ক্যাপিটাল এম প্রাইম সমান 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ হোল কিউব ইনটু রো। ইনটু কি রো, এখানে রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, এখানে রো হচ্ছে কি পৃথিবীর ঘনত্ব। তাহলে ওই আর মাইনাস এইচ উচ্চতায় বা পৃথিবী পৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণকে যদি আমি জি ডাবল প্রাইম দ্বারা চিহ্নিত করি, জি ডাবল প্রাইম সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম প্রাইম বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। আর মাইনাস এইচ হোল স্কয়ার। কেন আর মাইনাস এইচ বললাম, ওই যে আর থেকে এইচ গভীরতায় ছিল, আর থেকে কত গভীরতায় ছিল, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় ছিল, এই জন্য আমরা বিয়োগ করছি। আমি ক্যাপিটাল জি রেখে দিলাম, ক্যাপিটাল এম প্রাইম এর মানটা যদি বসাই এখানে পাবো ক্যাপিটাল জি ইনটু 4/3 পাই
r minus h whole cube rho by r minus h whole square। দেখো r minus h whole square এবং r minus h whole cube কে যদি কাটাকাটি দিই টোটাল থাকবে g ডাবল প্রাইম সমান ক্যাপিটাল G 4/3 phi ক্যাপিটাল R minus h into rho। এটাকে আমি কয় নাম্বার সমীকরণ দিতে পারি? 3 নাম্বার সমীকরণ দিতে পারি। আমরা পরবর্তী স্লাইডে একটু যাব। দেখো পৃথিবীর ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল R, তাহলে পৃথিবীর ভর হবে ক্যাপিটাল M। ক্যাপিটাল M সমান আমরা লিখতে পারি, দেখো এই জায়গায় একটু দেখো, ক্যাপিটাল M সমান আমরা লিখতে পারি 4/3 phi r cube রো। 4/3 phi r cube কি রো। পৃথিবীর ভর ক্যাপিটাল M সমান যদি 4/3 phi r cube রো হয়, কারণ পৃথিবীর ব্যাসার্ধ r হলে পৃথিবীর আয়তন হবে 4/3 phi r cube। তাহলে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ G সমান হবে ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই ক্যাপিটাল R স্কয়ার। ক্যাপিটাল G ইনটু ক্যাপিটাল M এর মান হচ্ছে 4/3 phi r cube রো। দেখো আমি যদি কাটাকাটি দিই তাহলে আমার থাকবে ক্যাপিটাল G ইনটু 4/3 phi ক্যাপিটাল R ইনটু রো। এটাকে সমীকরণ 4 দিলাম। দেখো আমি সমীকরণ 3 কে সমীকরণ 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো G ডাবল প্রাইম বাই G সমান ক্যাপিটাল G 4/3 phi ইনটু ক্যাপিটাল R মাইনাস h ইনটু রো বাই ক্যাপিটাল G ইনটু 4/3 phi R রো। দেখো এখানে কি কি কাটাকাটি যাচ্ছে, জি জি কাটাকাটি যাচ্ছে, রো রো কাটাকাটি যাচ্ছে, 4/3 phi 4/3 phi কাটাকাটি যাচ্ছে, বাকিটা থাকতেছে ক্যাপিটাল R মাইনাস h বাই R। দেখো আমি যদি একটু সিস্টেমে লিখি তাহলে এই ডান পাশের ক্যাপিটাল R মাইনাস h বাই R কে লিখতে পারি 1 মাইনাস h বাই R, 1 মাইনাস h বাই R। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি g ডাবল প্রাইম সমান, যেহেতু আমরা g ডাবল প্রাইম বাইর করতেছি, h গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করতেছি, সেজন্য g ডাবল প্রাইম সমান আমরা লিখতে পারি g ইনটু 1 মাইনাস h বাই R। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি কিছুক্ষণ আগেই যখন এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করতেছিলাম তখন বলছিলাম পৃথিবীর এক হতে কোনো কিছু বিয়োগ দিলে, এক হতে কোনো কিছু বিয়োগ করলে বিয়োগফল 1 থেকে ছোট হয়ে যায়। এই 1 থেকে ছোট সংখ্যা দিয়ে কোনো কিছুকে গুণ করলে গুণফল পূর্বের মানের চেয়ে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তার মানে এখানে দেখতেছি যে জি ডাবল প্রাইম অবশ্যই জি থেকে কি হতে হবে, ছোট হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারতেছি পৃথিবী পৃষ্ঠ হতে যতই উপরে বা যতই গভীরে যায় না কেন অভিকর্ষ ত্বরণের মান অবশ্যই কি হতে থাকবে, কমতে থাকবে। পৃথিবী পৃষ্ঠ হতে যতই উপরে বা যতই গভীরে যায় না কেন অভিকর্ষ ত্বরণের মান কি হতে থাকবে, কমতে থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ। আমরা এখন একটু বিন্দু বরের জন্য মহাকর্ষীয় বিভবের সমীকরণ প্রতিপাদন করব। এর আগে আমি তোমাদের কাছ থেকে একটু পূর্বে যে দুই একটা টপিকস পড়ছি সেগুলির মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, থাকলে আমি সেটা সলভ করে দিচ্ছি। আছে কারো কোনো সমস্যা আসে? স্যার থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা বিন্দু বরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করব। বিন্দু বরের জন্য আমরা মহাকর্ষীয় বিভবের কি প্রতিপাদন করব, রাশিমালা প্রতিপাদন করব। দেখো মহাকর্ষীয় বিভব কাকে বলে আগে আমাকে সেটা জানতে হবে। আমরা মহাকর্ষীয় বিভব জানি কি জিনিস, কারণ আমরা একাদশ শ্রেণীতে মহাকর্ষীয় বিভব সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। এছাড়াও মহাকর্ষীয় বিভব সম্পর্কে আমরা নবম দশম শ্রেণীতেও পড়েছিলাম। দেখো মহাকর্ষীয় বিভব মানে হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূর হতে একক বরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয়, আবার বলতেছি একক বরের কোনো বস্তুকে অসীম দূর হতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করছি, এই চিত্রটা একটু দেখো। এখানে কোন একটি বস্তু যার ভর ক্যাপিটাল এম, এই বস্তুটা এম এ বিন্দুতে রয়েছে। এই বস্তুটা কোন বিন্দুতে রয়েছে, এ বিন্দুতে রয়েছে। এই এ বিন্দু হতে আর দূরত্বে বা স্মল আর দূরত্বে আরেকটি বস্তু কল্পনা করলাম যেটি হচ্ছে বি বিন্দুতে রয়েছে। যেটি কি বিন্দুতে রয়েছে, বি বিন্দুতে রয়েছে। ওই বস্তুটার ভর কল্পনা করলাম এক একক। ওই বস্তুটার ভর কল্পনা করলাম কয় একক, এক একক। এখন দেখো আমি যদি বি বিন্দুর বস্তুটির উপর ক্যাপিটাল এম এর মহাকর্ষীয় বল তথা প্রাবল্য হিসাব করি, আবার বলতেছি বি বিন্দুতে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার উপর যদি এ বিন্দুর বস্তুর মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় বল হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো কাইন্ডলি একটু, আমরা মহাকর্ষীয় বল সমান জানি যে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম
স্মল এম বাই আর স্কয়ার, যদি দুইটি বস্তুর ভর ক্যাপিটাল এম এবং স্মল এম হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি স্মল আর হয়। এখানে একটি বস্তুর ভর আমরা ক্যাপিটাল এম কল্পনা করছি, আর একটি বস্তুর ভর কল্পনা করছি 1 একক। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইনটু 1 একক বাই আর স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটাই হচ্ছে বি বিন্দুর বস্তুটির উপর এ বিন্দুর বস্তু বা এম ক্যাপিটাল এম বরের বস্তুর মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় প্রাবল্য। এখন দেখো আমি বি ও সি এর মধ্যবর্তী দূরত্ব, বি বিন্দুর খুব কাছে আরেকটি বিন্দু সি কল্পনা করলাম, এই বি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কল্পনা করলাম স্মল ডিআর। কাইন্ডলি এখানে দেখো এই বি এবং সি বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কল্পনা করলাম স্মল ডিআর। দেখো তাহলে আমি যদি সি বিন্দু থেকে বি বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে আনতে চাই, সি বিন্দু থেকে বি বিন্দুতে, আবার বলতেছি আমি যদি সি বিন্দু থেকে বি বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হবে সেই পরিমাণ কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। বল ইনটু কি? সরণ। দেখো আমরা কাজ সমান জানি যে বল ইনটু সরণ। কাজ সমান কি জানি? বল ইনটু সরণ। এখানে আমি কিন্তু বলছিলাম বি বিন্দুর বস্তুটির উপর এম ক্যাপিটাল এম বরের বস্তুটির জন্য মহাকর্ষীয় বল তথা প্রাবল্য ক্যাপিটাল জি ইনটু 1 বাই আর স্কয়ার সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর স্কয়ার। এখানে প্রাবল্য কেন বললাম? আমরা প্রাবল্য মানে জানি যে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রে যে বল অনুভব করে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে সেই বলকে বলা হবে তো মহাকর্ষীয় প্রাবল্য। সেই বলকে আমরা কি বলতে পারি? মহাকর্ষীয় প্রাবল্য। এই জন্য এখানে বলের পরিবর্তে আমরা কি লিখতে পারি? মহাকর্ষীয় প্রাবল্য লিখতে পারি। আমরা জানি যে কাজ সমান বল ইনটু সরণ। আমি বলের পরিবর্তে যদি প্রাবল্য লিখি তাহলে আমরা কাজ সমান লিখতে পারি প্রাবল্য ইনটু সরণ। এখানে আমরা প্রাবল্য সমান পাইছিলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার এবং সি বিন্দু থেকে বি বিন্দুর সরণ হচ্ছে ডিআর। সুতরাং এই ক্ষুদ্র সরণের জন্য কাজ হবে ক্ষুদ্র এবং এই ক্ষুদ্র কাজের পরিমাণকে যদি ডি ডাব্লিউ দ্বারা লিখি তাহলে আমরা ডি ডাব্লিউ সমান লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর স্কয়ার ইনটু ডিআর। দেখো অসীম দূরত্ব থেকে যদি আমি কোথায় আনি? মহাকর্ষীয় ক্ষেত্রের বি বিন্দুতে আনি বা মহাকর্ষীয় ক্ষেত্র থেকে আর দূরত্বে কোন বস্তুকে বা একক ভরের বস্তুটিকে নিয়ে আসি, সেই ক্ষেত্রে টোটাল কাজ ডাব্লিউ সমান হবে ওই যে ডি ডাব্লিউ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর স্কয়ার ইনটু ডি আর সমীকরণকে যদি আমি ইনফিনিটি থেকে আর সীমার মধ্যে সমাকলন করি তাহলে আমরা ওই অসীম দূর থেকে একক ভরের বস্তুটিকে বি বিন্দুতে আনতে টোটাল যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা আমরা কি করব? পেয়ে যাব। তাহলে আমরা টোটাল কাজ ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইকুয়াল ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ইনটু ডি আর লিখতে পারি। ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় লিখতে পারি। দেখো আমরা জানি যে একক ভরের কোনো বস্তুকে অসীম দূর হতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখছিলাম, দেখো ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ডিআর। এই ডাব্লিউটা হচ্ছে একক ভরের কোনো বস্তুকে অসীম দূর হতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ। ডাব্লিউ যদি অসীম দূর হতে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজ হয় তাহলে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি মহাকর্ষীয় বিভব ভি। ডাব্লিউ সমান কি লিখতে পারি? মহাকর্ষীয় বিভব ভি লিখতে পারি। তাহলে আমরা পরবর্তী লাইনে ডাব্লিউ এর পরিবর্তে ভি লিখলে ভি সমান আমরা লিখতে পারি, যেহেতু ক্যাপিটাল জি ধ্রুব রাশি, ক্যাপিটাল এম ধ্রুব রাশি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর ধ্রুব রাশি, সেহেতু এই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম কে একটু ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে আমরা লিখতে পারি ক্যাপিটাল জি ইনটু ক্যাপিটাল এম ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডি আর বাই আর স্কয়ার। ডি আর বাই কি স্কয়ার?
আর স্কয়ার। আমি dr বাই আর স্কয়ার কে এভাবে লিখতে পারি, দেখো পরবর্তী লাইনে b সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r 1 বাই আর স্কয়ার কে আমরা লিখতে পারি r ইনভার্স 2। 1 বাই আর স্কয়ার কে আমরা কি লিখতে পারি? r ইনভার্স 2। তাহলে আমার Inverse সমীকরণটা হবে b সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ইন্টিগ্রেশন ইনফিনিটি টু r ইনটু r ইনভার্স 2 dr ইনটু r ইনভার্স 2 dr। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখানে ইন্টিগ্রেশন r ইনভার্স 2 dr লিখলাম, ইন্টিগ্রেশন r ইনভার্স 2 কি লিখলাম? dr লিখলাম। দেখো আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি কিনা? ইন্টিগ্রেশনের সূত্র কে কে জানো তোমরা? ইন্টিগ্রেশনের সূত্র তোমরা কি ইন্টিগ্রেশনের সূত্র জানো? জি স্যার। দেখি ফারিহা, তুমি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্রটা বলো তো। x টু দি পাওয়ার n x ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ইমরান তুমি বলো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমীকরণের সূত্রটা বলো। x to the power n plus 1 divided by n plus 1। হ্যাঁ বুঝি নাই। x to the power n plus 1 divided by n plus 1। x to the power n plus 1 divided n plus by 1 n plus 1। 1। দেখো আমাদের কিন্তু একটা 1 সমাকলনীয় ধ্রুবক যোগ করতে হয়। আমাদের একটি সমাকলনীয় ধ্রুবক কি করতে হয়? যোগ করতে হয়। plus c plus c। তাহলে আমরা লিখতে পারি v ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। দেখো ইন্টিগ্রেশন r ইনভার্স 2 কে যদি আমরা সমাকলন করি তাহলে দেখো ইন্টিগ্রেশন r ইনভার্স 2 dr সমান আসবে r ইনভার্স 2 প্লাস 1 ওই সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার n dx ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি সেই সূত্রের হিসাব অনুযায়ী আমরা লিখতে পারি r ইনভার্স 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 সীমা হচ্ছে ইনফিনিটি টু r। সীমা হচ্ছে কত? ইনফিনিটি টু r। তাহলে দেখো আমরা যদি এখানে হিসাব নিকাশ করি পরবর্তী লাইনে পাবো v সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল m r ইনভার্স 1 বাই মাইনাস 1 r ইনভার্স 1 বাই মাইনাস 1 সীমা হচ্ছে ইনফিনিটি টু r। দেখো v সমান আমরা লিখতে পারি, দেখো এখানে একটা মাইনাস 1 আছে না নিচে? তোমরা দেখতেছো একটা মাইনাস 1 আছে নিচে, দেখা যাচ্ছে? জি স্যার। আমি মাইনাস 1টাকে যদি আমি বের করে ফেলি তাহলে আমরা লিখতে পারবো মাইনাস gm ইনটু r ইনভার্স 1 কে আমি এভাবে লিখতে পারি 1 বাই r। r ইনভার্স 1 কে আমরা কি লিখতে পারি? 1 বাই r। সীমা হচ্ছে ইনফিনিটি টু r। v সমান মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। দেখো আমি প্রথমে সর্বোচ্চ মান বসাবো সূত্র অনুযায়ী, তারপর সর্বনিম্ন মান বসাবো। তাহলে এখানে সীমা সর্বোচ্চ সীমা হচ্ছে r, তাহলে 1 বাই r এর পরিবর্তে যদি অর্থাৎ r এর পরিবর্তে যদি সর্বোচ্চ সীমা r বসাই তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল, তাহলে আমরা লিখতে পারি gm 1 বাই r 1 বাই r মাইনাস 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি সমান কিন্তু 0। তাহলে আমরা লিখতে পারি b সমান মাইনাস gm বাই r। b সমান মাইনাস ক্যাপিটাল gm বাই কি r। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় ধ্রুবক একটি নেগেটিভ রাশি। মহাকর্ষীয় ধ্রুবক একটি কি রাশি? নেগেটিভ রাশি বা ঋণাত্মক রাশি। কোন বস্তু থেকে অসীম দূরত্বে এর মান 0। কোন বস্তু থেকে অসীম দূরত্বে এর মান কি হবে? 0 হবে। এটি এর সর্বোচ্চ মান। এটি এর কি মান? সর্বোচ্চ। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আশা করি তোমরা আজকের লেকচার বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আরেকটি টপিকস আলোচনা করব। তবে এর আগে তোমাদের প্রতি আমি আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা আজকে এই পর্যন্ত কয়েকটা টপিকস পড়লাম, এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো।
আমি সেই সমস্যাগুলি কি করে দেব, সলভ করে দেওয়ার চেষ্টা করব। বলো, মহাকর্ষ সূত্র থেকে আমি আবার আসতেছি। দেখো, এই যে মহাকর্ষ সূত্রের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? ইমরান, সাত্রিয়া স্যার বা অন্যান্য জন কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি সলভ করার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মহাকর্ষীয় সূত্র, খুব অনেকবার পরীক্ষা আসছে, আমি দেখছি। এই সূত্রটা সাথে তোমরা অতি পরিচিত। পদার্থবিজ্ঞানের বা নিউটনীয় বলবিদ্যার বা ক্লাসিক্যাল মেকানিক্সের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই নিউটনের সূত্রটা। বুঝা গেছে? এই নিউটনের সূত্রটা 1687 খ্রিস্টাব্দে কি করেছিলেন? অবতারণা করেছিলেন বিজ্ঞানী নিউটন। এবং এই সূত্রটার ভেক্টর রূপ হচ্ছে, দেখো এই সূত্রটার ভেক্টর রূপ হচ্ছে, কাইন্ডলি একটু দেখো, আমরা পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী স্লাইডে F সমান ক্যাপিটাল জি m1 m2 বাই d স্কয়ার পাইছি না? ক্যাপিটাল জি m1 m2 বাই d স্কয়ার পাইছি কিনা? এই সূত্রটির যদি আমরা ভেক্টর রূপ লিখি, তাহলে আমাকে দেখো, আমি যদি ভেক্টর রূপ লিখি, তাহলে আমাকে যেই জিনিসটা লিখতে হবে, আমি ভেক্টর রূপ লিখতেছি যে, এটাই হচ্ছে মহাকর্ষীয় বলের সমীকরণের, অর্থাৎ মহাকর্ষ বলের যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণের ভেক্টর রূপ। F ভেক্টর সমান ক্যাপিটাল জি m1 m2 বাই r কিউব ইনটু r ভেক্টর, m1 m2 বাই r কিউব ইনটু r ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো সমস্যা আছে? একেবারে m1 m2 আর দেওয়া যাবে না? না, m1 m2 বাই r স্কয়ার দিলে এটা তো আর ভেক্টর রূপ হলো না। ওই যে আমি এখানে ভেক্টর r ভেক্টর আনছি না পাশে, আর ভেক্টর আনছি কিনা, ওই আর ভেক্টরকে যদি আমি একক ভেক্টরে রূপান্তর করি, আবার কাটাকাটি যাবে, শেষে আর স্কয়ার চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাও কিন্তু পরীক্ষা আসে 1 নম্বরের জন্য, ভেক্টর রূপটি লিখো। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, একটু দেখো। ওই যে আমাদের একটা জি ছিল না, আমাদের ক্যাপিটাল জি এর একটা মান বের করছিলাম না আমরা, এফ সমান পাইছিলাম, আমরা এফ সমান পাইছিলাম
সরি লিখতে পারতেছি না। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে নতুন একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো। সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।